বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাধারণ আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আব্দুল্লাল মামুন এবং আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ.কে.এম. ওয়াহিদুজ্জামান। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। ডক্টর আব্দুল্লাল মামুন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। সাধারণত রাজনৈতিক দলগুলোর প্রার্থী যে কোনো নির্বাচন আসলে ঘোষণা হয় নির্বাচনী তফসিল ঘোষণার পরে, কিন্তু আমরা দেখলাম যে জামায়াত ইসলামী অনেক আগেই তাদের প্রার্থী ঘোষণা করেছে। ছোট ছোট কিছু জোট এবং দলগুলো তাদের প্রার্থীতে ইতিমধ্যেই ঘোষণা করেছে, অনেকেই, কেউ কেউ বাকি আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিও তাদের দলের প্রার্থীদের নাম ঘোষণা করেছে, কিছু কিছু আসন শরিকদের জন্য খালি রেখে, এবং দু চারটে হয়তো নিজেদের দলের জন্য সিদ্ধান্ত এখনো হয়নি। এটা কি কৌশল না অন্য কিছু? ধন্যবাদ জিল ভাই। এটা তো যেটা আপনি বললেন, জামাত আগেই প্রার্থীদের ঘোষণা করেছে এবং আগের যে নির্বাচনগুলো সেগুলোর থেকে এটা একটু ভিন্নভাবে আমি দেখতে চাই। আগের নির্বাচনে আপনি যেটা বললেন যে তফসিল ঘোষণার পরে প্রার্থীদের ঘোষণা হয়, এটা একটা স্বাভাবিক নিয়ম। আমার না তিনটা জিনিস এখানে ইম্পর্টেন্ট দেখাটা। একটা হচ্ছে দীর্ঘদিন বিএনপি একটা সুষ্ঠু নির্বাচনের বাইরে, সো প্রার্থীদের অনেক প্রার্থীর সংখ্যা অনেক। সেদিক থেকে আমরা দেখলাম যে বিএনপির চেয়ারপারসন, উনি অ্যাক্টিং চেয়ারপারসন, উনি মিটিংও করেছেন এবং একটা মেসেজ দিয়েছেন যে যাকে নমিনেশন দেওয়া হবে তার পক্ষে কাজ করা। সো সেই সময়ের দিক থেকে একটু সময় পাওয়া যাবে, হয়তো বা এটা একটা নর্মাল চিত্র। বাংলাদেশে নমিনেশন ঘোষণার পর অনেক সময় অসন্তোষ দেখা যায়, সেটাকে মিটিগেট করতে সুবিধা হবে। দ্বিতীয়ত হচ্ছে জামাত সহ অন্য জামাত ঘোষণা করেছে, অন্য রাজনৈতিক দলগুলো সেই কথাই বলছে। এনসিপিও মনে হচ্ছে যে তারা শাপলা কলি মেনে নিয়েছে এবং তাদের প্রার্থী ঘোষণা করা হবে। কিন্তু আজকের মুভটা আমি মনে করি এটা একটা স্ট্র্যাটেজিক মুভ, পার্টিকুলারলি বিএনপির। কারণ আমরা যে অবস্থাটা দেখছি এখন, তালগোল পাকানো অবস্থা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে, অথবা সেই আলোচনায় আমরা আসবো, সেটার এগেনস্টে নির্বাচনের ভাইব তোলা, যেটাকে আমরা বলি, বা নির্বাচনের মাঠ গরম করা, আমার ধারণা সেটা এটার স্ট্র্যাটেজির একটা পার্ট। এবং হয়তো দুভাবে এটাকে দেখা যেতে পারে। একটা হচ্ছে যে হতে পারে যে সরকারের উপরে চাপ প্রয়োগ করা, এবং যখন নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে, সম্ভবত এটাই মূল উদ্দেশ্য। এবং আমরা যখন গোটা সমস্যাগুলোকে ঢাকা কেন্দ্রিক দেখছি, সারা দেশে যখন এই নেতৃবৃন্দ ছড়িয়ে পড়বেন, তারা এখন কাজ করা শুরু করবেন। হ্যাঁ, আর্গুয়েবলি প্রত্যেকটা জায়গায় হয়তো বা দেখা যাবে যে একটা অন্য যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন তাদের একটা রিপারকেশন হতে পারে, কিন্তু মোটা দাগে বিএনপি থেকে আগেও মেসেজ দেওয়া হয়েছে। আমার মনে হয় যে এই প্রার্থীর এখন ভোটের মাঠে হাওয়া যেটাকে বলে, সেই হাওয়াটা আসলে নিয়ে আসবে, এবং সেটা সরকারের যে নির্বাচন নিয়ে একটু শঙ্কা আশঙ্কা, সেটা যে একটু হলেও দূর হবে এবং সেখানে যে কন্ট্রিবিউট করবে, আমি সেটা নিয়ে আমার কোনো দ্বিমত নেই। দ্বিতীয় আরেকটি ঘটনা হচ্ছে, যখন আপনি নির্বাচনের এই ফ্লোটা তৈরি করবেন, আমার ধারণা আপনি একমত হবেন যে মিডিয়া সহ অনলাইন অফলাইন মিডিয়া পুরোটাই দেখবেন যে একটা প্যারাডাইম শিফট হবে। গত আগামী কয়েকদিনের আলোচনায় আসলে পুরোটাই থাকবে বিএনপির প্রার্থীদের নমিনেশন, তাদের এলাকায় কি কর্মকাণ্ড করছে, তাদের সমর্থক। হ্যাঁ, বিক্ষিপ্ত কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা যে ঘটবে না তা না, এটা আসলে মূল ডামাডোলটা থাকবে এখন আসলে পুরোপুরি আজকে যে প্রার্থী ঘোষণা করলো বিএনপি তার উপরে। এটা এক ধরনের বিএনপির স্ট্র্যাটেজিক মুভ, যে কারণে আমি বললাম, এবং আমি পজিটিভলি দেখি। আরেকটা হতে পারে যে আরেকটা আর্গুমেন্ট হতে পারে যে এখন হয়তো বা এই প্রার্থী ঘোষণা করার কারণে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, কিন্তু আবার এই ঘটনাগুলোকে যদি সঠিকভাবে বিএনপি হ্যান্ডেল করতে পারে, তাহলে যে স্পেসটা পেলো, যেটা আপনি বলেন যে আমরা আশা করছিলাম যে ডিসেম্বরের মাঝামাঝি সময় তফসিল ঘোষণা হবে, তারা একটা স্পেস পেলো যে ওই সময় বিষয়গুলো সেটেল ডাউন করবে। এটা আমি এক ধরনের পজিটিভ স্ট্র্যাটেজি হিসেবে দেখি। তবে এটা ঠিক যে আজকের যে মুভটা, এটার সাথে রাজনৈতিক যে দোলাচল, তার একটা আমি মনে করি সম্পর্ক আছে, এবং তার এগেনস্টে বিএনপির এটা একটা পজিটিভ মুভ হিসেবে আমি দেখি। এ.কে.এম. ওয়াহিদুজ্জামান, যখন নির্বাচন কখন হবে, ফেব্রুয়ারিতে হবে আমরা সবাই জানি, কিন্তু নির্বাচনের আগে জুলাই সনদের বাস্তবায়ন, আদেশ ঘোষণা, গণভোট, এইসব বিতর্ক যখন, এবং জামাত যেখানে বলছে যে দরকার হলে জাতীয় নির্বাচন পরে হলেও আপত্তি নেই তাদের, কিন্তু তার আগে জুলাই সনদের এই বাস্তবায়ন বা গণভোটের ইস্যুটা সুরাহা করতে হবে। এনসিপি মোটা থেকে একই রকমের কথা বলছে, যদিও গত 2-4 দিন ধরে তারা আবার বলছে যে গণভোট একই দিনে হলেও তাদের আপত্তি নেই। কিন্তু এই যে প্রার্থিতা ঘোষণা, সেটা কি ওই বিষয়টাকে একটু ডিফিউজ করার চেষ্টা অংশ হিসেবে, নাকি ডক্টর মামুন যেমনটা বলছিলেন সেই কারণেই যে কিছুটা সময় পাওয়া যাবে দলের ভেতরে কোনো অসন্তোষ থাকলে সেটা মিনিমাইজ করবার জন্য? কারণ আমরা অতীতে কখনো দেখিনি এত আগে প্রার্থিতা ঘোষণা করতে।
ধন্যবাদ জিলু ভাই, এবং আপনার মাধ্যমে দর্শকদের। প্রথম কথা হচ্ছে যে আমরা যে প্রার্থী ঘোষণা করব এটা কিন্তু আমরা আগেই বলে দিয়েছিলাম, বরঞ্চ আমরা 3 দিন পরে ঘোষণা করলাম, কারণ আমাদের টার্গেট ছিল যে অক্টোবরের মধ্যে প্রার্থী ঘোষণা করা, অন্তত পক্ষে 200 আসন আহ, এর প্রার্থী ঘোষণা করা। তো সেখানে 237টি মোটামুটি ঠিকই আছে। তো এটা আমাদের টার্গেট ছিল, আমাদের আগের থেকেই টাইমলাইন ছিল যে আমরা এই সময়ের মধ্যে চেষ্টা করব প্রার্থী ঘোষণা করে দিতে। আর জুলাই সনদ তো তার হঠাৎ করেই হলো, এবং খুব অবাক হয়েছে আমরা এটা দেখে। আর জামায়াত ইসলামের যে বিষয়টা, আহ, তারা অনেকগুলো বিষয় নিয়ে মুভ করেছিল, যেমন নিম্নকক্ষে পিআর, তারপর হচ্ছে প্রথমে রেফারেন্ডাম হতে হবে। আমার কাছে মনে হয়েছে এগুলো সবসময় ছিল হচ্ছে আসলে একটা ডাইভার্সন। ওনাদের মূল টার্গেট নির্বাচন, এবং ওনারা অনেক আগে থেকেই প্রার্থী ঘোষণা করে সেভাবে ওনারা প্রিপারেশন নিচ্ছেন। প্রত্যেকটা আসনে ওনারা প্রার্থী দিয়েছেন, এবং ওনারা ওনাদের প্রার্থীদের পক্ষে সেভাবেই প্রচারণা চালাচ্ছেন যেভাবে একটা নির্বাচনের জন্য চালানোর কথা। তো বরঞ্চ ওনারা 1 বছর আগে, প্রায় 1 বছর আগে ওনারা প্রার্থী ঘোষণা করে দিয়ে সেভাবে নির্বাচনের প্রচারণা শুরু করেছেন। বিএনপি এই ক্ষেত্রে আসলে দেরি করেছেন, এবং অ্যাকচুয়ালি আমি মামুন ভাইয়ের সাথে একমত যে এখানে আহ, একটা অবস্থা তো এটা আছেই যে আগে প্রার্থী ঘোষণা করলে, যেহেতু আমরা অনেকগুলো অনেক দিন যাবত আমরা নির্বাচন, জাতীয় নির্বাচনে নেই, সেহেতু বিদ্রোহী প্রার্থী দাঁড়ানোর একটা সম্ভাবনা থাকে, কেউ মনক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা থাকে। তাদেরকে একটু বুঝিয়ে শুনিয়ে সবাই একযোগে একজন প্রার্থীর জন্য কাজ করা, এটার একটা ব্যাপার অবশ্যই থাকে। যেখানে মনে করেন যে প্রত্যেকটা দলে এই সমস্যা হয়তো থাকে, কিন্তু বিএনপিতে বেশি হওয়ার সম্ভাবনা এই কারণে যে বিএনপিতে তো নেতা বেশি। আপনি সাধারণ যে কোনো মানুষকে যদি জিজ্ঞেস করেন যে কোনো একটা আসনের ক্ষেত্রে, তারা কিন্তু জানে যে এখানে বিএনপি 4-5 জন নেতা প্রার্থী হওয়ার মতো রয়েছেন। তো এই কেননা সমস্যাটা বিএনপি বিএনপির জন্য 2018 সালেও যদিও পরিস্থিতির কারণেই একই আসনে একাধিক করে প্রার্থী দিয়েছিল, কোথাও 3-4 জন প্রার্থী দিয়েছিল। না, তখন সেটা ওই ডামি প্রার্থী দিতে হয়েছিল, কিন্তু কৌশলের অংশ হিসেবে, যেহেতু যদি কাউকে গায়েবী মামলায় গ্রেপ্তার করে ফেলে, কাউকে কারো নির্বাচনী প্রার্থিতা বাতিল করে দেয়, তাহলে যেন ব্যাকআপ থাকে, প্রার্থী সেজন্য থাকে, সেটাই এই বললাম যে জন্য, পরিস্থিতির কারণে। পরিস্থিতির কারণে। জি। সো আর এবারে ওই, জি, শেষ করুন আপনি। হ্যাঁ জি, এবার ওই একক প্রার্থী দেওয়ার কারণ কিন্তু ওইটাই, যে আগের থেকেই যেন সবাই একসাথে একজোট হয়ে একজন প্রার্থীর পক্ষে কাজ করতে পারে, তো এটাই। গত কয়েকদিন ধরে অনেকের মধ্যে একটু অনিশ্চয়তা তৈরি হয়েছে যে যেভাবে বিএনপি, এনসিপি এবং জামাত পরস্পর বিরোধী বক্তব্য নিয়ে হাজির হচ্ছে, বিতর্কে জড়িয়ে পড়ছে, এবং বিএনপি যেটা বলছে যে ঐকমত্য কমিশন সরকারের সঙ্গে, মানে জনগণের সঙ্গে, এবং সরকার ও জনগণের সঙ্গে প্রতারণা করেছে, বিএনপির সঙ্গে তো বটেই। সেই অনিশ্চয়তা কি কাটছে? অনিশ্চয়তা, আমার মনে হয় নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। এখন এই নির্বাচনটা কিভাবে হবে, নির্বাচন উপলক্ষে একটা রাজনৈতিক দল তো তার বয়ান তৈরি করতে চাইবেই, তারা বলতে চাইবেই যে অ্যাকচুয়ালি যারা সরকারি দল আছে তারাও দেখবেন নির্বাচন আসলে তারাও দাবি দেওয়া শুরু করে নিজের সরকারের কাছেই। আপনারা এটা দেখেছেন, আওয়ামী লীগ আমলে দেখেছেন, কেউই নেই, বিএনপিও নেই, জামাত ইসলামও নেই, কেউ মাঠে নেই, তারপরেও আওয়ামী লীগের লোকজন দেখা যেত সরকারের কাছে দাবি দেওয়া করছে। এখন এটা অনেকেই বলে থাকেন যে সরকারটা হচ্ছে এনসিপি এবং জামাত ইসলামীর সরকার, তারা হচ্ছে অনেকটা সরকারি দলের মতো। জুলাই সনদের দিকে তাকান, ঐকমত্য কমিশনের সিদ্ধান্তগুলোর দিকে তাকান, তাহলে আপনি বুঝতে পারবেন এমন এমন সব উদ্ভট উদ্ভট সিদ্ধান্ত এখানে এসেছে যেগুলো পৃথিবীর কোথাও নাই, হওয়ার সম্ভাবনাও নাই। হ্যাঁ, মনে করেন দেখতে সুন্দর মনে হয়েছে, সিংহের কেশরটা সুন্দর মনে হয়েছে, আচ্ছা সিংহের মাথাটা নিয়ে আসি এখানে, ইসরায়েল থেকে নিয়ে আসি। ইটা ইসরায়েলে পিআর সিস্টেম আছে, আচ্ছা পিআর সিস্টেমটা একটু নিয়ে আসি, ঠিক আছে।
তো এইভাবে এক এক দেশ থেকে এক একটা জিনিস এনে এটা যেভাবে জোড়াতালি দেওয়া হয়েছে, এইটা তো আসলে খুব হাস্যকর একটা বিষয়। তার এই জিনিসগুলো আসলে করা হয়েছে, আমার যেটা মনে হয়েছে যে একটু সময় ক্ষেপণের জন্য একটু টাইম দরকার ছিল। যে বিএনপি দীর্ঘদিন যাবত আন্দোলন সংগ্রাম করেছে, প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে বিএনপির পরীক্ষিত প্রমাণিত নেতা ছিল এবং সবাই তাদেরকে চেনে। কিন্তু এনসিপি মাত্র রাজনৈতিক দল তৈরি করেছে, তাদের একটা স্পেস দরকার আছে। জামাত ইসলামী দীর্ঘদিন যাবৎ রাজনৈতিক চর্চা থেকে দূরে, তাদের রাজনীতিবিদদেরকে আওয়ামী লীগের ভেতর মিশে থেকে রাজনীতি করতে হয়েছে। খেয়াল করবেন, আমার মুন্সিগঞ্জে ওই দিন আমি দেখলাম জামাত ইসলামীর এক নেতা, এমপি প্রার্থী, তিনি স্লোগান দিচ্ছেন আহ জামাতে ইসলামী জিন্দাবাদ, জামাত ইসলামী, তারপরে হচ্ছে জয় বাংলাদেশ শেষ করার চেষ্টা করেছে, জয় বলে ফেলছেন, তারপরে আবার নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জামাত ইসলামী জিন্দাবাদ, এগুলো বলছে। তো এই যে উনাদের যে এই অনেক দিনের চর্চার অভাব, এটা তো উনাদেরকে ফিরতে রিদম দিতে হবে। আমরা বুঝি এটা কোনটা পলিটিক্যাল স্ট্যান্ড আর কোনটা আসলে সিরিয়াস কথা, এটা আমরা বুঝছি। ডক্টর আব্দুল্লাহ মামুন। না, আমি আসলে তালগোল পাকানোর একটা চেষ্টার অংশ সরকার হয়ে গেল আর কি। আমি অ্যাপোলো ভাই একটু নাইভলি বললেন বোধহয়, আমি একটু শক্ত করে বলতে চাই যে নির্বাচন নিয়ে যদি কোনো রকম দোলাচল বা অনিশ্চয়তা তৈরির প্রক্রিয়াটা আমরা দেখি, সেটা সরকারই করছে আসলে। এবং খুব আশ্চর্যজনকভাবে আপনি দলগুলোর সাথে একটা একমতে পৌঁছলেন যে কোন কাঠামোতে। যে সরকার এরকম কাজ করতে পারে সেই সরকারকে একটা নিরপেক্ষ ইলেকশন করতে পারবে। আমি সেটাতে যাবো জিলু, ওটাও একটা প্রশ্ন। সেটা হচ্ছে যে আপনি একটা সনদ স্বাক্ষর করলেন খুবই রিডিকুলাসলি, আপনি এটা যে কোনো নর্মসে করতে পারেন না। আমাদের মাথায় রাখতে হবে যে ঐক্যমত্য কমিশনের যিনি প্রধান বা সভাপতি, উনি কিন্তু আমাদের সরকার প্রধান। তার মানে তার সাথে আলোচনা না করে ঐক্যমত্য কমিশন বাস্তবায়ন রিপোর্টটা তো তারই, কারণ হ্যাঁ, তা তো অবশ্যই ওই কমিশনের প্রধান তো উনি সরকার প্রধান। তো কোনো রকম আলোচনা ওনার সঙ্গে না হয়ে আলী রিয়াজের, আমি শব্দটা শিক্ষক হিসেবে ব্যবহার করার জন্য দুঃখিত যে এত বড় ক্ষমতা হয়নি যে উনি একটা প্রস্তাব করে দেবেন বাস্তবায়ন প্রক্রিয়াটা কেমন হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আলী রিয়াজ স্যারের প্রতি রেসপেক্ট রেখে আমি বলছি যে আপনি সংবিধানের তো ম্যান্ডেট তো ক্ষুণ্ণ করলেন, স্বাধীনতা বা সংবিধানের সার্বভৌমত্ব, সুপ্রিমেসি কোনো ডেফিনেশনের মধ্যে পড়ে না। আপনি যখন অটোমেটিক আপনি একটা ট্রিগার করবে বলা হচ্ছে 270 দিন পেরিয়ে গেলে এটা আর হবে না, আপনি কোনোভাবেই এই দুটো জিনিসকে আসলে আনতে পারেন না। তৃতীয় যে বিষয়টি, এই যে গণভোট কখন হবে বা না হবে, এটা বাংলাদেশের, যেটা আপনি প্রশ্নটা আমাকে করলেন যে সরকার একটা ইলেকশন করতে অনেক চিন্তাভাবনা করতে হচ্ছে, দুটো ইলেকশন করবে 3 মাসের মধ্যে, সেই প্রস্তুতি, সেই বাস্তবতা কি আমাদের দেশে আছে? আর একটা রেডিকুলাস কাজ আজকে হলো, আজকে একটা প্রেস কনফারেন্স করে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে এক ধরনের অসহায় আত্মসমর্পণ করা হয়েছে সরকারি, মানে সবগুলো রাজনৈতিক দলের প্রতি। তাহলে যে কারণে কথাটা আমি বললাম যে আপনি তালগোল নিজে পাকালেন, নিজেই বললেন তাহলে বাস্তবায়ন প্রক্রিয়াটা কেমন হবে, দুটো এমন জিনিস করলেন যে বিএনপি সহ অনেক দল নাকশ হলো। এখন আবার আপনি বুঝতে পারছেন যে আমি খুবই ভালনারেবল, 7 দিন আপনাদের সময় দিলাম, আপনারা আলোচনা করেন। জামাত এটাতে আবার জাম্প করলো, করে বললো যে হ্যাঁ আমরা আলোচনা করতে প্রস্তুত, আবার রেফারির ভূমিকায় থাকতে হবে আপনার এই সরকারকে। তাহলে কি এরকম হলো না যে আপনি একটা ভুল করে ফেলেছেন, যেটা অ্যাপোলো ভাই বললো, আবার আপনি জামাতের দ্বারা ওইটাকে পরিশুদ্ধ করে এনে এখন আবার বলছেন যে আমরা তো আলোচনা করতে চাই, এখন কীভাবে আপনাদেরকে ডাকি, আপনারা আসেন, জামাতের দ্বারাই বলে দিলাম যে আপনারা আসেন, রেফারি আমরা থাকবো, আসেন আলোচনা করি। এগুলো কিন্তু মানুষের মধ্যে নানান সন্দেহ তৈরি করছে। খুবই আনফর্চুনেট যে আমরা প্রত্যেকটা ব্যক্তি যারা আছেন, আসিফ নজরুল স্যার, আমরা ইউনুস স্যারের কথা বলি, আলী রিয়াজ স্যার, ওনারা প্রত্যেকে ব্যক্তিগত জীবনে অনেক সফল, কিন্তু রাজনৈতিক প্রোগ্রাম জায়গায় এক ধরনের ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। আমি দুঃখিত, আমি শিক্ষক হয়ে ওখানে গিয়ে আমি তালগোল পাকাতাম কিনা জানি না, বাট একটা কাজ আমি ঠিক করতাম, সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কন্টিনিউয়াস আলোচনা থাকতাম, পার্টিকুলারলি বিএনপির সঙ্গে। অ্যাপোলো ভাই যে কথাটা বললো যে কেন বলবেন যে তারা তো করেছে, আপনি ঐকমত্য কমিশন দিনের পর দিন আলোচনা করেছে, সেখানে করেছে। এখন সেই আলোচনাটা করে আপনি যখন বাস্তবায়ন প্রক্রিয়াটায় গেলেন, তখন গিয়ে আপনি বলছেন যে কোনো আলোচনা ছাড়াই আপনি বাস্তবায়ন প্রক্রিয়াটা প্রপোজ করে দিলেন। আমার খুবই সন্দেহ হয়, আমি জানি না ভেতরের খবরটা কি, যারা এক্সপার্ট টিমে ছিলেন বা অন্যান্য সদস্য যারা এই কমিশনের, তারা এরকম একটা রিডিকুলাস প্রস্তাব বাস্তবায়নের প্যাকেজ দিতে পারেন বলে আমি একটা সন্দেহ আসলে পোষণ করি। আমি নিশ্চয়ই সন্দেহ পোষণ করছি, আমি আর মানে সেন্সিটিভ একটা প্রস্তাবের কারণে বলছি আমি। আচ্ছা, দ্বিতীয়ত দেখেন জলিল, আপনি যখন বলছেন, দ্বিতীয় প্রশ্নটাতে যাই, যে আপনি একটা তালগোল নিজে পাকালেন, পাকিয়ে এখন বলছেন যে রাজনৈতিক দলগুলো বসে সমাধান করুক, নাহলে আমরা আমাদের সিদ্ধান্ত দিয়ে দিব। আপনি তো দেখতেই পাচ্ছেন রাজনৈতিক দলগুলো সমাধান দিতে পারছে না, তাহলে কি আপনি ঘটনাগুলোকে নির্বাচনের কাছাকাছি নিতে চাচ্ছেন?
আপনি কি ইচ্ছে করে এমন একটা ইস্যু তৈরি করতে চাচ্ছেন যেটা নির্বাচনের কাছাকাছি যাক? আপনি এখান থেকে দেখেন, আজকে উইকেন্ড আমাদের একটা বড় ঘটনা। আপনি যখন 7 দিন 4 দিন বলবেন, ধরে নিলাম যে জামাত, আশা করি যে মান্নান ভূঁইয়া, জিল্লুর, আমাদের আব্দুল জলিলের সেই ঐতিহাসিক আলোচনা নিশ্চয়ই এখানে আর হবে না। আরও একটা জিনিস খারাপ হলো, আমরা জুলাইয়ের যে স্প্রিট, ইনক্লুসিভ সোসাইটি, ইনক্লুসিভ পলিটিক্স, আপনি সেটা তো এলিমিনেট করলেন। জামাত বলছে আমরা প্রধান দুটি দল আলোচনা করুক, এনসিপি আবার বলছে যে অসুবিধা নাই, আপনারা আলোচনা করেন। একটু জানি কেমন মনে হয়, এবং সেই কেমন মনে হয় জন্য যখন এই ঘটনাটাকে 7 দিন পরে দুটো দল বা রাজনৈতিক দলগুলোর সময় নষ্ট করলো, তারপরে আপনি ধরেন 20 চলে আসলো, এরপরে আপনি আবার আলোচনা শুরু করলেন, আপনি 7 দিন সময় নেবেন, তখন নির্বাচনের তফসিলের কাছাকাছি কিন্তু আপনি চলে যাচ্ছেন। তো এই জিনিসগুলো ওই জন্য আমি বলছি, যদি নির্বাচন নিয়ে কোনো ধরনের আশঙ্কা শঙ্কা তৈরি হয়ে থাকে, সেটার পুরো দায়িত্ব সরকারের, এবং সরকারি একটা পার্টি হিসেবে এই কাজটা করছে বলে এই দুটো ঘটনায় দৃশ্যমান। একটা হচ্ছে জুলাই সনদের বাস্তবায়ন প্রস্তাব, এবং এখন যখন বলা হচ্ছে আরে এটা কি পৃথিবীর কোথাও আছে নাকি, একটা সরকার বলছে যে আপনারা আলোচনা করে সিদ্ধান্ত নেন, আমাদেরকে এসে বলেন আপনারা কি করবেন। এই রোলে তো আমরা ডক্টর ইউনূসকে অন্তত দেখতে চাইনি। উনি আর্গুয়েবলি ওয়ান অফ দি বেস্ট সিটিজেন্স অ্যান্ড আমাদের পোস্টার বয় আমাদের নেশনের, যে জন্য তাকে দায়িত্ব দেওয়া হলো সর্বজন শ্রদ্ধেয়, সবাই মানবে, সেজন্য আমরা নিলাম। আমরা এবং ওই আচরণ ওনার কাছে নিশ্চয়ই আমরা কল্পনা করি না বা এটা চাই না। দ্বিতীয় যে অংশটা ছিল আপনার প্রশ্ন, যে নির্বাচন নিয়ে আশঙ্কা দেখি কিনা, প্রথম কথা, নির্বাচন নিয়ে আশঙ্কা দেখার সুযোগ আসলে নেই। আমাদের অর্থনৈতিক অবস্থা, সামাজিক অস্থিরতা, রাজনৈতিক দলগুলোর যে চরিত্র বিনির্মাণ আমরা আশা করেছিলাম, সেখানে যে ঘাটতি, সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানুষ ভুগছে। আপনি রিক্সাওয়ালাকে বলেন, আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলেন, যে কাউকে বলেন, এভরিবডি ইজ নাও লুকিং ফরওয়ার্ড টু এ ক্রেডিবল ইলেকশন। একটা ক্রেডিবল ইলেকশনের দিকে যেতে হবে, সেই আশঙ্কাগুলো আমাদের দূর করতে হবে। কিন্তু সরকার যদি এরকম ব্যবহার করে এবং সেখানে যদি সন্দেহ তৈরি হয়, সেই দায়িত্ব তো সরকারকে নিতে হবে। এখন সমস্যা হচ্ছে যে আমরা কি তাহলে সিভিল সোসাইটি অথবা পলিটিক্যাল পার্টি, সরকার দায়িত্ব নিক, ইলেকশন না হয় এই জায়গাটা থাকবে? অফকোর্স নট। সেখানে বিএনপিকেও এগিয়ে আসতে হবে, জামাতকেও এগিয়ে আসতে হবে, এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটা কনসেনসাস আসতে হবে। একটা কথা বলে আমি শেষ করি, আমার ধারণা সরকার দুটো রাজনৈতিক দলকে ওভার এস্টিমেট করতে গিয়ে এই প্রবলেমটা হচ্ছে। একটা হচ্ছে এনসিপি, আর একটা হচ্ছে জামাত ইসলামী। এবং আমি শুনতে হয়তো বায়াস লাগবে, মনে হতে পারে যে আমি বিএনপির অ্যাডভোকেসি করছি, বাট আপনি যদি ওভারঅল সাপোর্ট বেস দেখেন, আপনি কোন দলকে কতটুকু স্টেক দিবেন, কার সঙ্গে রিলেশনশিপ ডাইনামিক্স কি হবে আপনার, সেটা কিন্তু নির্ধারণ করতে সরকার ভুল করেছে। এখন আরেকটা জিনিস হতে পারে, আপনি বিএনপিকে চাপ দিয়ে ধরে বিএনপি তো ইলেকশন চায়, বিএনপি ক্ষমতার বাইরে, তো বিএনপি ছাড় দিবে। বিএনপি ছাড় তো দিতে এমন একটা জায়গায় আপনি নিয়ে যাচ্ছেন যেটা জাতিকে, গোটা দেশকে আপনি একটা অনিশ্চয়তার মধ্যে ফেলছেন কিনা, বা আপনি কোনো এজেন্ডা বা প্রজেক্টের অংশ কিনা, কোনো ইকোসিস্টেমের অংশ কিনা, সেটাও কিন্তু সরকারকে জবাবদিহি করতে হবে। আজকে যারা উপদেষ্টারা বলছেন আপনারা সিদ্ধান্ত নিয়ে আসেন, নাহলে আমরা সিদ্ধান্ত দেবো, আসিফ নজরুল স্যার এক্স্যাক্টলি কোট করতে পারছি না, বাট আজকে উনি বলছেন যে আমরা কি করতে পারি, আমরা কি করবো। হাউ কাম ইউ বিকাম সো ভালনারেবল? দ্য হোল মেশিনারিজ অফ দ্য স্টেটস আর উইথ ইউ। পুরো মেশিনারিজ আপনার সঙ্গে। আপনি তো এটা 20 কোটি মানুষকে জবাব দিতে হবে যে আপনি কি করছেন। আপনি তো বলতে পারেন না রাজনৈতিক দলগুলো এটা করছে। পিপল আর দেয়ার হু আর নন পার্টিজান। সবাই তো রাজনীতিবিদ না, রাজনৈতিক দলের অংশ না, তাদেরকে তো জবাব দিতে হবে। সো এইটাই তো একটা রং মেসেজ গেল আজকে সরকারের পক্ষ থেকে। এবং আবারও আমি বলি যে এই মেসেজগুলোই কিন্তু নির্বাচন কেন্দ্রিক অনিশ্চয়তা তৈরির একটা সুযোগ করে দেবে, কিন্তু সেটা নিশ্চয়ই আমরা চাই না। কারণ যেটা আমি প্রথমে বললাম যে বিএনপির অ্যাপোলো ভাই যদিও বলছে প্রিভিয়াসলি ইট ওয়াজ ডিসাইডেড, বাট ইটস এ গুড মুভ যে আপনি সরকার নির্বাচনের দিকে নিয়ে যাওয়া, এটা একটা পজিটিভ জিনিস। শুধুমাত্র প্রার্থিতার দিকটা নেই, এটা একটা বড় দিক যে নির্বাচন আমরা করতে চাই, নির্বাচনের দিকে চলে যাবে। এবং অন্যান্য রাজনৈতিক দল, আমার আশা করি যে অ্যাপোলো ভাই দ্বারা নিশ্চয়ই নেগোসিয়েশনটা হবে, অন্য যে দলগুলো এই মুহূর্তে বিএনপির সঙ্গে আছে তাদেরকেও সিটগুলো দিয়ে দেওয়া, যে সিটে তার ইলেকশন করার কথা, লেট দেম। সিট তো তাদের রাখা হয়েছে, কিন্তু রিজার্ভ বলা হচ্ছে না, বলা হচ্ছে যে তারা তাদের প্রার্থী ঘোষণা করবে। সেটাও আমার মনে হয় যে দ্রুত ঘোষণা করলে দেখবেন যে ইলেকশন ফ্লোটা তৈরি হবে, সরকারের প্রতি আরো এই প্রেশারটা ডেভেলপ করবে। মেজর দুটো পার্টি ইলেকশনের জন্য ক্যান্ডিডেট ঘোষণা করলো, তাহলে এর মাধ্যমে। ওয়াহিদুজ্জামান। না, ধন্যবাদ। আমি খুব মন্ত্রমুগ্ধর মতো আপনার কথা শুনছিলাম। এখন একজন বিএনপির নেতা হিসাবে আমাকে তো অবশ্যই একটা ডিসেন্ট ওয়েতে কথা বলতে হবে। আমি ওইভাবে বলতে চাই না, কিন্তু আসলে জনগণ তো বুঝতেই পারছে কি হচ্ছে, তাই না? ক্ষমতা সম্ভবত এমন একটা জিনিস অনেকে এনজয় করেন, আর কি এনজয় করতে শুরু করেন। হ্যাঁ, তারপরে সেখানে ওই ক্ষমতায় টিকে থাকার জন্য অনেক সময় দেখা যায় যে, বা নিজের ইচ্ছাগুলো বাস্তবায়ন করার জন্য কিছু বয়ান তৈরি করেন, হয়তো ভ্রান্ত বয়ানও তৈরি করেন। এবং সবচেয়ে ডেঞ্জারাস পার্ট হচ্ছে এটার, এগুলো করতে করতে একসময় তারা ওইগুলো বিশ্বাস করতে শুরু করেন।
ওইটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস। একটা মিথ্যা আপনি তৈরি করলেন, সেই মিথ্যাকে আপনি বিশ্বাস করতে শুরু করলেন। দেখেন, আহ, যে দুইটা রাজনৈতিক দলকে এই মুহূর্তে সরকার খুব বেশি প্রাধান্য দিচ্ছে, যাদেরকে মনে করছে তারা মানে জনগণ যাদেরকে এখন ভাবতে শুরু করেছে যে এরা সরকারি দল। কারণ হচ্ছে দেখেন, আপনি রিলিফের মাল পাওয়া যাচ্ছে একটি রাজনৈতিক দলের কার্যালয় থেকে, যেটা আওয়ামী লীগ আমলে দেখতাম যে ওই দলীয় কার্যালয় থেকে রিলিফ বিক্রি হচ্ছে, রিলিফ দেওয়া হচ্ছে। তারপরে স্লিপ দেওয়া হচ্ছে, সরকারি কাজে স্লিপ দেওয়া হচ্ছে, চাকরি ইন্টারভিউ হচ্ছে জামাতে ইসলামী নেতার বাসায়। তো এগুলো তো খুব আশঙ্কাজনক বিষয়। তো এই যে বিষয়গুলো তারা এনজয় করছে, এটা তো তারা ছাড়তে চায় না, তাই না? কেন ছাড়তে চাইবে? তো এইগুলো ছাড়তে না চেয়ে তারা নিজেদেরকে প্রধান দল হিসাবে নিজেদেরকে চিন্তা করছে। প্রধান রাজনৈতিক দল, চারটি প্রধান রাজনৈতিক দলের মধ্যে এই দুইটা চলে আসে এখন। এখন তিনটি প্রধান রাজনৈতিক দল, তার মধ্যে একটা আবার বলছে না আমাকে বাদ দিলে চলবে, আপনারা দুজন মিলে আলোচনা করবেন, বিএনপি আর জামাত ইসলামী। আমার মনে হয় না এখানে এতদিন যাবত ঐক্যমত কমিশনে যে ধরনের আলোচনার যে নাটক হয়েছে, এরপরে আর আমার মনে হয় এখন সরাসরি নির্বাচনে ওনাদের যাওয়া উচিত, দেওয়া উচিত। জনগণ সিদ্ধান্ত নিক, যেহেতু ওনারা বলেছেন, রাজিও হয়েছেন যে একই দিনে নির্বাচন, দুইটা নির্বাচন হবে। ওনার জনগণকে ডিসাইড করতে দেওয়া উচিত জনগণ কি চায়। জনগণ যদি হ্যাঁ ভোট দেয় হ্যাঁ ভোট, জনগণ না ভোট দিলে না ভোট। আরেকটা হচ্ছে, দেখেন, একেবারে নাইভ যদি কেউ হয়, কারো যদি রাজনীতি সম্পর্কে, সংবিধান, সারা শুধু বাংলাদেশ না, যে কোনো দেশের সংবিধান, যে কোনো দেশের আদালত, তো এই প্রত্যেকটা জায়গার একটা ক্ষমতা আছে। কারো যদি এই ক্ষমতাগুলো সম্পর্কে ন্যূনতম ধারণা না থাকে, তাহলে স্বেচ্ছায় সরকারে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া ভালো। যেমন আমি আমার কথা বলতে পারি, একজন লোককে রাজনীতি করলেই যে তাকে সংসদে যেতে হবে, আমি এটা বিশ্বাস করি না। যে কারণে আমি কখনোই ওদিকে যাই নাই। যে সংসদ সদস্য না হয়েও রাজনীতি করা যায়। আমি রিজভী ভাইকে দেখেছি সংসদ সদস্য কখনো হন নাই, উনি রাজনীতি করছেন। নজরুল ইসলাম খান বিএনপির কখনোই সংসদ সদস্য হন নাই, রাজনীতি করে গেছেন। তা আমি যেটা দেখি যে এই যে ওনারা সংবিধান বোঝেন না, আদালত বোঝেন না, হুট করে বলে দিলেন যে 270 দিন পরে এটা অটোমেটিক্যালি সংবিধানে সংযোজিত হয়ে যাবে। এখন একজন যে কেউ যদি কোর্টে যে রিট করে এটার এগেনস্টে, আপনার কি ধারণা আউটকাম কি আসবে? সবাই আমরা জানি আউটকাম কি আসবে। তো ওনারা কি এটা জানতেন না? ডক্টর আসিফ নজরুল কিন্তু ভাই কেউ তো উনি যাচ্ছে না কোর্টে, ইভেন আপনার দল থেকেও কেউ কোর্টে যাচ্ছে না তো। না, এটা আসলে এতটাই হাস্যকর যে অনেক সময় দেখা যায় যে আমি রাস্তা দিয়ে যাচ্ছি, মানে কেউ একজন এমন একটা কথা বলে যে আমার মনে হচ্ছে না যে আচ্ছা এটা ইগনোর করাটাই ভালো। আমার কাছে এটা মনে হয়েছে ওই ধরনেরই, যে এটা কি কেমন কথা যে অটোমেটিক্যালি এটা সংবিধানের মধ্যে সংযোজিত হয়ে যাবে। ডক্টর আলী রিয়াজ এই জিনিস লিখেছেন, স্বাক্ষর করেছেন, এটা আমি আসলে অনেকক্ষণ চুপচাপ ভাবছিলাম যে এটা কি আসলে সত্যি উনি সিগনেচার করেছেন উনি এটা। ডক্টর ইউনূস যিনি ঐক্যমত কমিশনের প্রধান, উনি এটা বলেছেন, করেছেন। মানে তাহলে ক্ষমতা মানুষকে কতটা, ক্ষমতার জায়গাটা কি আসলেই এতটা মানে আজব যে ওখানে গেলে মানুষ এইভাবে চিন্তা করতে ভুলে যায় যে আসলে আমি কি কি করতে যাচ্ছি। খুবই হাস্যকর বিষয়গুলো আর কি। আর যেই দলটা, দেখেন, 2022 সালে বিএনপি প্রথম 29 দফা দেয়। 43টা দল এ সময় যারা আন্দোলন করছিল সরকারের এগেনস্টে, তখন জামাত ইসলামী কিন্তু সরকারের এগেনস্টে কোন আন্দোলনে ছিল না, তারা রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত রেখেছিল। তো বিএনপির নেতৃত্বে 43টা যে রাজনৈতিক দল যারা আন্দোলন করছিল, তারা প্রথমে 29 দফা দেয়, পরে 31 দফা তৈরি করে সবগুলো রাজনৈতিক দল মিলে। এখন তাহলে বিএনপির তো একটা সংস্কার পরিকল্পনা ছিল, যেটা অন্ততপক্ষে আরো 42টা দল সমর্থন করেছিল। জামাতে ইসলামী আসলে কয়টা ছিল, সংস্কার পরিকল্পনা ছিল বলতে পারেন? একটাও না। এখন তারা একটা বয়ান তৈরি করছে যে বিএনপি সংস্কার চায় না। মানে এটা কি, কেমন কথা? এটা হলো অপব্যাখ্যা দেওয়া। যেমন আমি যদি এখন বলি যে একজন সাংবাদিকের উচিত হবে যে কোনো কথায় বিশ্বাস না করে যাচাই বাছাই করে লেখা। এখন এটাকে যদি কেউ বলে
যে উনি বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করছেন। আমি কিন্তু বাক স্বাধীনতার এগেনস্টে বললাম না, আমি বললাম যে একজন সাংবাদিক, কারণ সাংবাদিকের কাজ কি, দুই দিক থেকে আমার কথা শুনলেন, মামুন ভাইয়ের কথা শুনলেন, জিল্লু ভাই, আমি বললাম বৃষ্টি হচ্ছে, মামুন ভাই বললেন বৃষ্টি হচ্ছে না, জিল্লু ভাই কিন্তু আমার কথা কোট করতে পারেন না, রিপোর্ট করতে পারেন না। জিল্লু ভাই সাংবাদিক হিসেবে উনি দরজা খুলে বাইরে যেয়ে দেখবেন যে বৃষ্টি হচ্ছে কিনা। তো এইটাই আমি বলতে চাচ্ছি, এটা তো বাক স্বাধীনতায় হস্তক্ষেপ নয়, ওরা কিন্তু এটাই করছে। তারা তারা কি কি বলতে যাচ্ছে দেখেন, সংস্কারের তো একটা ধরন থাকে। এখন ন্যায়পাল, বিএনপি কি বলছে যে ন্যায়পাল সরকারি এবং বিরোধী দল সমান সংখ্যক প্রতিনিধি ন্যায়পাল নিয়োগের ক্ষেত্রে থাকবে, সরকারি কর্ম কমিশন নিয়োগের ক্ষেত্রে থাকবে, দুর্নীতি দমন কমিশন নিয়োগের ক্ষেত্রে সরকার এবং বিরোধী দলের সমান সংখ্যক থাকবে, প্রতিনিধি থাকবে। কিন্তু সংস্কারে কি বলা, ন্যায়পাল নিয়োগের ক্ষেত্রে সরকারি দল থেকে 2 জন থাকবে, বিরোধী দল থেকে 3 জন থাকবে। তার মানে কি? আচ্ছা, সরকারি কর্ম কমিশন সরকারি দল থেকে থাকবে 2 জন, বিরোধী দল থেকে থাকবে 5 জন। আর নিরপেক্ষ ডেফিনেশন কি হবে? নিরপেক্ষ লোক আপনি পৃথিবীর কোথায় পাবেন? না, এটা কোথাও নিরপেক্ষ জিনিস নাই। দুর্নীতি দমন কমিশন একই অবস্থা। কেন থাকবে না? দল নিরপেক্ষ লোক থাকবে না পৃথিবীতে? না, দল নিরপেক্ষ থাকবে, আপনি সেই নিরপেক্ষ ডেফিনেশন কিভাবে করবেন সেটাই বলছি। না, দল নিরপেক্ষ থাকে জিলুর ভাই, কিন্তু কথা হচ্ছে দল নিরপেক্ষ মানে উনি আনুষ্ঠানিকভাবে কোন রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট না, কিন্তু যেই মুহূর্তে উনি ভোট দেন, আমার খেয়াল আছে বিচারপতি শাহাবুদ্দিন যখন ভোট দিলেন তখন একটা ইত্তেফাকে একটা শিরোনাম হয়েছে, বা কোন একটা পত্রিকায় সম্ভবত ইত্তেফাকি, যে নিরপেক্ষতা হারালেন প্রধান উপদেষ্টা, বা এরকম একটা বোধহয় হয়েছিল। তো এখন আমরা আসলে এই জায়গাটা চিন্তা করি যে এমন ভাবে এই সংস্কার প্রস্তাব তৈরি করা হয়েছে যেন একটা নির্বাচিত সরকার ঠিক মতো রান করতে না পারে। আজকে যখন আমরা এমন মানে যাদের 10 জন সমর্থক নেই, তারা যখন আস্ফালন করে যে বিএনপিকে 3 মাসের মধ্যে সরকার থেকে টেনে নামানো হবে, তখন আমার সন্দেহ জাগে আসলে কি উদ্দেশ্য কি ওটাই, যে পরবর্তী যে রাজনৈতিক সরকার আসবে, বিএনপি আসুক বা যে আসুক, তাকে 3 মাসের মধ্যে নামিয়ে ফেলা? বিএনপি তো তারা যে কথা বলছে মোটামুটি ভাবে এখন পর্যন্ত সেই পথেই হেঁটেছে, শেষ পর্যন্ত এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং বা কম্প্রোমাইজ করতে করতে এই জায়গায় এসে দাঁড়িয়েছে, এটা অস্বীকার করা যাবে না। বিএনপি যেটা চাচ্ছে সেটা হচ্ছে, যেহেতু এই জুলাই একটা বিরাট রক্তস্নাত একটা আন্দোলনের মধ্য দিয়ে জুলাইটা হয়েছে, মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা আছে, বিএনপি সবসময় চেয়েছে এই সরকারটা ব্যর্থ যেন না হয়। বিএনপি সব ধরনের সহযোগিতা করেছে। তো এখন কেউ যদি সহযোগিতা করাকে, কেউ যদি ভদ্রতা করাকে দুর্বলতা ভাবেন, দেখেন আমি একবারও বলছি না, আমি ইন্টেনশনে সবকিছু বুঝতে পারছি সরকার কি চাচ্ছে, কিন্তু আমি তারপরে কিন্তু একবারও বলছি না যে সরকার নির্বাচন দিতে চায় না। হ্যাঁ, আমি বলছি যে হয়তো অন্য কোনো তারা ওই দলগুলোকে একটু ফেভার করতে চেষ্টা করছেন, কিন্তু আমি বলছি না যে তারা নির্বাচন দিতে চাচ্ছেন না। কিন্তু তারপরে যদি ওনারা এই পথে হাঁটেন, ওনাদের তথাকথিত সরকারি দল, ওনারা তথাকথিত বৃহৎ দল যাদেরকে ভাবছেন, তাদের সমর্থনে যদি মনে করেন যে ওনারা এই ধরনের সিদ্ধান্ত নেবেন, বিএনপি তো তখন আর আন্দোলনে যাওয়া ছাড়া কোনো ওয়ে থাকবে না, থাকবে। এখন বিএনপি যদি আন্দোলনে যায়, ২২ অক্টোবর যেভাবে আওয়ামী লীগ সরকার পুলিশ দিয়ে বিএনপিকে দমন করেছিল, বিজিবি দিয়ে দমন করেছিল, এই সরকারের কি সেই অবস্থা আছে, বা পুলিশ বা বিজেপি কি সে আগের অবস্থানে আছে যে তারা গুলি করে বিএনপিকে এইভাবে দমিয়ে ফেলবে? মাঝখান দিকে দেখা যাবে বিএনপি আন্দোলন করা শুরু করলো, পতিত স্বৈরাচারের যারা সমর্থক, যারা এখনো, তাদের সংখ্যা কিন্তু কম নয়, তারা এর মধ্যে ঢুকে গেল, তাহলে একটা বাজে অবস্থা তৈরি হবে না? এখন বিএনপি তো এটা বোঝে যে এই ধরনের একটা সংকট তৈরি হলে সেটা কোন লেভেল পর্যন্ত যেতে পারে, যেহেতু বিএনপি রাজনৈতিক দল হিসেবে দীর্ঘদিনের অভিজ্ঞ, তারা পরীক্ষিত, তারা সরকারে ছিল, তারা বিরোধী দলে ছিল, তারা জানে যে কোন জিনিসের কনসিকুয়েন্স কি হতে পারে। এই জন্য আমরা চেষ্টা করেছি ধৈর্য ধরে, কথা শুনে, তাদেরকে বুঝিয়ে এটা একটা সমাধান করতে। কিন্তু সব আলোচনার শেষে যখন তারা তাদের পয়েন্টগুলো, ওইটাকে তারা লিখে রাখে এবং স্বাক্ষর হওয়া জিনিস সেটাকে বদলে ফেলে, এটাকে তো প্রতারণা না বললে আর কোনো কারণ থাকতে পারে না। এবং এটাকে যদি আমি প্রতারণা না বলি, তাহলে
মানে বাই ডিফল্ট যিনি এটার প্রধান তিনি প্রতারক হয়ে যান। এখন উনার জন্য কি এটা ভালো হবে? প্রমাণ রয়ে যাচ্ছে যে উনি প্রতারণা করেছেন। উনার যে এতদিনের যে দীর্ঘদিনের যে ক্যারিয়ার উনি তৈরি করেছেন, যে সুনাম তৈরি করেছেন, আমরা তো এটা নষ্ট করতে দিতে চাই নাই। আমরা চেয়েছি উনি আন্তর্জাতিকভাবে একজন খ্যাতিসম্পন্ন মানুষ, উনি ওই জায়গাটাতেই থাকুন। উনার এই একেবারে এত সস্তা আচরণটা করা আমার মনে হয় ঠিক হয়নি। সো আব্দুল্লাহ মামুন, বিএনপির যে 237 জন প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে গিয়ে সেই প্রতারণার আশঙ্কাটা দূর হচ্ছে কিনা এটা আমি একটু আপনার কাছ থেকে বুঝতে চাই, এবং সরকারের কাছ থেকে সেই ধরনের শেষ পর্যন্ত একদিকে নিরপেক্ষতার ইস্যু, আরেক দিকে হচ্ছে একটা ভালো নির্বাচন করবার জন্য যে ধরনের সক্ষমতা দরকার। এখন পর্যন্ত যেখানে সরকার প্রধান নিজেই বলছেন যে যে কোনো সময় একটা বড় আঘাত আসতে পারে, আমরা জানি না, আঘাত তো যে কোনো জায়গা থেকে আসতে পারে এবং একজন আঘাত দিয়ে আরেকজনের উপরে সেই দায়ও চাপতে পারে। তো এই আশঙ্কাটা যখন ওনারা কয়েকদিন আগে বলছিলেন যে কেউ নির্বাচন পেছাতে পারবে না পৃথিবীর কোনো শক্তি, আবার এখনই ওনারা বলছেন যে নির্বাচনকে কেন্দ্র করে বড় আঘাতও আসতে পারে। সো এটা আসলে কি ধরনের বার্তা দিচ্ছে? আরেকটা ইস্যু আলোচনার মধ্যে যেটা আছে যে জামাতকে শক্তিশালী করার প্রসঙ্গটা, এটা ওয়াহিদুজ্জামানও পরে উত্তর দেবেন। অনেকে মনে করেন বা বলা হচ্ছে যে বিএনপি আসলে গত এক বছরে, মানে বিএনপির শুরুর দিকে যেই ভাইবটা ছিল সেটা অনেকখানি লুজ করেছে। আমি যেমন ওয়াহিদুজ্জামানকে প্রশ্ন করলাম যে বিএনপিকে তো দেখা যাচ্ছে যে জামাত বা এনসিপি যা বলছে আস্তে আস্তে তার সঙ্গে অ্যাডজাস্ট করে একটা কম্প্রোমাইজিং অ্যাটিটিউড, এবং যেখানে বিএনপি অনেক ছাড় দিচ্ছে, ছাড় দেওয়াটা তার কতখানি দুর্বলতা হিসেবে চিহ্নিত হচ্ছে। কারণ অন্যদিকে এমন একটা ভাব চলে এসছে যে জামাত আসলে বিএনপির ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে। এনসিপি কতটা প্রার্থী দিতে পারবে, কি করতে পারবে সেটা আমরা জানি না, বাট এনসিপি তো বলছে যে তারা বিজয়ী হতে পারে, অনেক আসনে বিজয়ী হবে, এইসব কথাবার্তা বলছে। এবং সাম্প্রতিককালে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, পাবলিক ইউনিভার্সিটির ছাত্র সংসদ নির্বাচনগুলোতেও যে ফলাফল, সেটাও অনেকেই বলছিলেন যে আসলে জাতীয় নির্বাচনের আগে কোনো নির্বাচন করা উচিত হবে না, কিন্তু বিএনপি সেই নির্বাচনগুলোতে গেছে এবং ফলাফলটা পুরোটাই বিএনপির বিপক্ষে গেছে। কেউ কেউ যদিও বলছেন যে এই সব নির্বাচন আসলে জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না, অতীতেও ফেলেনি, কিন্তু অনেকে আবার বলছেন যে বাস্তবতাটা আগের চাইতে 70-এর বা 80-এর দশকের বাস্তবতাটা এখন আর নেই। কারণ হচ্ছে এখন তরুণ ভোটারের সংখ্যা অনেক, প্রায় 4 কোটি তরুণ ভোটারদের একটা বড় অংশই গত 3টে নির্বাচনে ভোট দিতে পারেনি। নারী ভোটাররা অনেক এখন এম্পাওয়ার্ড, এবং তাদের উপরে জামাত বা অন্যদের প্রভাব এখন অনেক বেশি নানা বিবেচনাতে, এবং তাদের যে গোপন তৎপরতা, গোপন কর্মকাণ্ড, সেই সব কারণে। এবং আমরা এটাও জানি, এটা স্বীকারও করে নিয়েছেন শিবিরের অনেকে, যে তারা আসলে ছাত্রলীগে বা জামাতে ঢুকে কাজ করেছেন। একসময় যদি ওবায়দুল কাদের বলতেন যে কোনো ঘটনা ঘটলে আমাদের স্যাবোটাজ হচ্ছে, আমাদের মধ্যে অনুপ্রবেশকারীরা ঢুকে পড়েছে, বিএনপি জামাত ঢুকে পড়েছে, বিশেষ করে জামাতের কথা অনেক বেশি বলা হতো। এই প্রশ্নটাও অনেকে আবার তুলছেন যে বিএনপির মধ্যে আসলে কি পরিমাণ জামাত আছে কিনা সেটাও একটু তলিয়ে দেখা দরকার বা খতিয়ে দেখা দরকার। তো সব মিলিয়ে আপনাদের দুজনের কাছে আমার প্রশ্নগুলো থাকলো। ডক্টর মামুন। অনেকগুলো ইন্টারেস্টিং প্রশ্ন ছিল, আমি একটু করে বলতে চাই। আমার মনে হয় প্রথম যে আপনি প্রশ্নটা করলেন যে এই 237 জনের যে ঘোষণা, এটা কিন্তু একটা জিনিস বুঝলে ভুল হবে আমার মনে হয়, সেটা হচ্ছে যে এটা শুধুমাত্র ইলেকশন কেন্দ্রিক যে বিএনপির মুভ তা কিন্তু না। আপনি প্রত্যেকটি আসনে একজন নেতাও ঠিক করে দিলেন। যদি বিএনপিকে, যেটা অ্যাপল ভাই বললো, যেটা বিএনপি যেতে চায় না, বাট সেই গিয়ারটা যে চেঞ্জ করতে হয় ইলেকশন থেকে আন্দোলন, তারও কিন্তু একটা প্রস্তুতি হিসেবে আপনাকে দেখতে হবে। ওই জন্য আমি প্রথমে বললাম যে এই মুভটা আমি বিএনপির পজিটিভলি দেখি। ফর এক্সাম্পল, আপনি একটা আসনে একজনকে দিয়েছেন নমিনেশন, এখন কিন্তু আর বিএনপির চেয়ে তার একটা স্টেক তৈরি হবে যে এখানে, এবং যেহেতু বিএনপি ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা বেশি, আমি যেটা বলছি যে আমরা জামাতকে টু মাস ইভ্যালুয়েট করছি কিনা ইন টার্মস অফ দ্য সাইজ অ্যান্ড পপুলারিটি। তো যে আজকে নমিনেশনে যার নামটা বিএনপির প্যাডে থাকলো, সে কিন্তু এখন ওখানে একটা পাওয়ারফুল ফ্যাক্টর, একটা পাওয়ারফুল লিডার ইন টার্মস অফ পার্টি রিকগনিশন। তারও একটা পরীক্ষাও হয়ে যাবে, তারও কিন্তু এখন একটা থাকবে যে ইলেকশন হতে হবে। এটা কিন্তু আমি এই জন্যই বলছি এটা খুব একটা পজিটিভ মুভ বিএনপির, যে একদিকে সরকারকে একটা মেসেজ দেওয়া, নির্বাচনের একটা হাওয়া তৈরি করা, আরেকটি হচ্ছে আন্দোলনের প্রস্তুতিও কিন্তু এটা হতে পারে, যেটা আপনি বলছেন যে যেটা একটু স্তীমিত হয়েছিল বিএনপির কর্মকাণ্ড দেখে মনে হয়নি। কিন্তু আমি একজন নিরপেক্ষভাবে যদি দেখি যে আতশী কাচের নিচে বিএনপির কার্যক্রমকে যদি ফেলি, তাহলে দেখবেন গঠনমূলক কিছু রাজনীতি কিন্তু বিএনপি করেছে। বটের রাজনীতি না করে, পোস্টিংয়ের রাজনীতি না করে, কমেন্টের রাজনীতি না করে, আক্রমণাত্মক না হয়ে
আপনার মতো না হলেই আপনি অন্যকে আক্রমণ করবেন সেই ধরনের রাজনীতি না কিন্তু করে। কিন্তু এই ধরনের বয়ান যেটা ওয়াহিদুজ্জামান প্রথমে উল্লেখ করেছেন, বয়ানগুলো কিন্তু একটা পর্যায়ে গিয়ে ম্যাটার করে। আপনি যদি কাউন্টার ন্যারেটিভটা তৈরি না করেন এবং সেটা যদি এই জায়গাটাতে বলছি ওই জায়গাটাতে বলছি যথাযথভাবে যে বিএনপি চাঁদাবাজি দখলবাজি করেনি এটা যেমন বলা যাবে না, কিন্তু যেভাবে প্রচারণাটা হয়েছে সেটাও ঠিক না। হয়েছে তো প্রচারণা, এবং সেই প্রচারণার আমরা উত্তরটা দিব আছে আমার এখানে। সেটা হচ্ছে যে বিএনপি যে গঠনমূলক রাজনীতিগুলো করলো তার প্রচারণাটা হতে পারতো এসব বট এবং ফেক ন্যারেটিভ তৈরির কাউন্টার করা। এই জায়গাটাতে আমি মনে করি যে আরো প্রোঅ্যাক্টিভলি বিএনপি কাজ করলে ভালো হতো, 1 নাম্বার। 2 নাম্বার, দেখেন যে অন্যান্য দলগুলো মোটামুটি ধরে নিচ্ছে যে ইলেকশনটা ক্ষমতায় যাওয়ার জন্য না, বিরোধী দলে যাওয়ার জন্য, বা আমার সিট আমি কতটুকু পাবো। কিন্তু নয়া রাজনৈতিক বাস্তবতায় মানুষের যে রাষ্ট্রের প্রতি আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সরকারের প্রতি আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই জায়গায় কিন্তু বিএনপি কিছু কাজ বিএনপিকে করতে হয়েছে। ফর এক্সাম্পল, ইকোনমিক এরিয়াতে কী হবে, এমপ্লয়মেন্টে কী হবে, আপনার ফার্মার্স কার্ডের কথা যদি বলেন, ফ্যামিলি কার্ডের কথা বলেন, স্কিল ডেভেলপমেন্ট, থার্ড ল্যাঙ্গুয়েজ, অনেকগুলো কাজ কিন্তু এই একটা নেতাদেরকে করতে হয়েছে। হয়তো অন্যান্য গ্রুপ, এক্সপার্ট গ্রুপ সেটা করছে, বাট বিএনপি কিন্তু আন্দোলনের মাঠ, নির্বাচনের মাঠ, এর বাইরে ইভেন রমজানের চ্যালেঞ্জ কীভাবে মোকাবেলা করবে বিএনপি যদি বিএনপি সরকার গঠন করে, তাহলে 7 দিন 10 দিন পরে বা 15 দিন পরে কীভাবে রমজানের, এবং তারা কিন্তু ক্ষমতার বাইরে, তার মানে সেটাও কিন্তু একটা মেকানিজম, এটা একটা বড় ইস্যু। একটা সরকার আনপপুলার হওয়ার জন্য রমজানই যথেষ্ট, শুরুতেই যদি হয়। বিএনপি কিন্তু সেটা নিয়েও নিশ্চয়ই সরকারের সঙ্গে বিএনপি কাজ করছে, সেটা নিয়েও কাজ করতে হচ্ছে। পজিটিভ যে রাজনীতির কথাগুলো আমি বলছি, সেই জিনিসগুলো কিন্তু উঠে সেভাবে আসেনি। আর 2-3টে ছোট ছোট উদাহরণ আপনাকে দিই। ধরেন আমরা বিএনপি পরিবার, আপনি মাঝে মধ্যেই দেখছেন যে পেট অ্যানিমেল নিয়ে কোনো এলাকায় গিয়ে কাজ করছে, সাহায্য করছে, ঘর বাড়ি দিচ্ছে, গরু কিনে দিচ্ছে। এটা একটা ফ্ল্যাশ মুভের মতো হচ্ছে, কিন্তু এটাকে ইন্টিগ্রেটেড সিস্টেমের মধ্যে এনে এটা দিয়ে আসলে কাউন্টার করতে পারতো। ওই জন্য বললাম যে বিএনপির মধ্যে রাষ্ট্র পরিচালনার ভাবনা এবং নয়া রাষ্ট্র বিনির্মাণ শুধু তো করলে হবে না, মানুষের এক্সপেকটেশন ফুলফিল করতে হবে। ওই এন্ডে কিন্তু ওই তারেক রহমান সাহেবকেই প্রস্তুতিটা নিতে হচ্ছে, অথবা পলিটিক্যাল টিমের সঙ্গে পলিটিক্স, আর ক্রিয়েটিভ টিম বা তার একাডেমিক টিম বা তার ফাইন্যান্স টিমের সঙ্গে ওই কাজটা করতে হচ্ছে, যেটা কিন্তু অন্য রাজনৈতিক দলের মূল নেতা বা অন্য নেতাদের করতে হচ্ছে না। এটা গেল 2 নাম্বার। 3 নাম্বারটা আসেন যে নির্বাচনটা আসলে হতে হবে অংশগ্রহণমূলক, নিরপেক্ষর চেয়েও বড় চ্যালেঞ্জ এটা আমাদের সামনে বলে আমি মনে করি। অংশগ্রহণমূলক না একই সঙ্গে অন্তর্ভুক্তিমূলক? সেটাই বলছি, অন্তর্ভুক্তি এবং অংশগ্রহণমূলক, এবং তার মডালিটিটা কি হবে। যদিও বিএনপি, আমি নাম উল্লেখ না করে বলি, কোনো দলের বিষয়ে ওপেন, কিন্তু অন্য ক্ষেত্রে আমরা দেখছি যে খুব রিজিড মনোভাব, এবং তার মূল জায়গাটা বোধহয় স্বার্থের, যে আসন কমে যাবে কিনা, ভোটের সংখ্যা কমে যাবে কিনা সেটা। আর খুব আশ্চর্যজনক ঘটনা, মানে আমি খুব দুঃখ পেয়েছি এটাতে। আপনি সরকার প্রধান হিসেবে যখন বলবেন যে বড় কোনো আঘাত আসতে পারে, ফার্স্ট অফ অল ইফ ইউ নো দ্যাট আঘাত, তাহলে আপনি তো রাজনৈতিক দলগুলোর সাথে সেটা নিয়ে কাজ করতে হবে। পরের দিন আপনারা উল্টো কাজ করলেন, আপনি যেটা প্রস্তাবে স্বাক্ষর করেছে যে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া, আপনি পাল্টায় দিয়ে আপনি নতুন একটা তথ্য দিয়ে দিলেন। তা আপনি আগের দিন বলেন আমি ভয় পাচ্ছি, আমার আপনাদের সাহায্য দরকার, বড় কিছু ঘটতে যাচ্ছে। অন দি আদার হ্যান্ড, পরের দিনে আপনি করে দিলেন কি, যে মেইন যে প্রধান যে দল আপনার যেটা সহায়তা করতে পারে তাকে পুরো চটালেন আপনি, অর্থাৎ যেভাবে তাদের সাথে কথা হয়নি, যেটা বাস্তবায়ন প্রক্রিয়া যেটা আলোচনা হয়নি, আপনি ওইটা করে দিলেন। তাহলে তো গ্যাপটা তো আপনি ক্রিয়েট করছেন আসলে। এখন আসেন যে এই যে মোটা দাগে নির্বাচন সঠিকভাবে হওয়া না হওয়ার জায়গাটা নিরাপত্তা, সেই নিরাপত্তা জুড়ে ভাই সারা পৃথিবীতে অনেক মডেল আছে। আমরা কিন্তু সেই আলোচনাগুলো মাঝখানে সুশীল সমাজের সঙ্গে নির্বাচন কমিশনের যে আলোচনা, আমি ওখানে গিয়েছিলাম, এবং নির্বাচন কমিশন যে আলোচনার, অর্থাৎ এবার নির্বাচন পরিচালনার বিধি রোডম্যাপ ডিক্লেয়ার করেছে, ওখানে যদি 15 এবং 16 দেখেন, সেটা ট্রেডিশনাল সিস্টেমে তারা এই আইনশৃঙ্খলা পরিস্থিতি হ্যান্ডেল করার কথা বলছে, কিন্তু এখানে একজন আইটি এক্সপার্ট বসে আছেন। এআই কীভাবে আপনি হ্যান্ডেল করবেন, আপনি ফেসবুকের সঙ্গে একটা কমপ্লেন দিলে কীভাবে রিজলভ করবেন, আপনি মিস ইনফরমেশন ডিসইনফরমেশন কীভাবে কাউন্টার করবেন। আমি তো মনে করি আইনশৃঙ্খলার চেয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এআই দিয়ে যে ভিডিও বানানো হবে, সংঘাত মানে ম্যাসাকার করা সম্ভব কোনো আসনে উল্টোপাল্টা ভিডিও আপনি বানিয়ে দিলেন। কোন রকম প্রস্তাবনা আপনি দেখেন নির্বাচন কমিশনের 15 এবং 16 ইন্টারেস্টিংলি আমাদের বিগত বছরগুলোর অভিজ্ঞতার কারণে এখনো মানুষ এই যে এত মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, রিউমার, প্রোপাগান্ডা, মানুষ কিন্তু মেইন স্ট্রিম মিডিয়ার চেয়ে ওগুলোর উপর অনেক বেশি নির্ভর করে। ভেরি আনফরচুনেট। আরো যদি বলি, দেখেন আপনি কেনিয়া বা আফ্রিকার দেশগুলোতে খুব কনফ্লিক্ট প্রোন হয় ইলেকশনের সময়। লেট আস টেক 2 এক্সাম্পল। লাস্ট টাইম আপনি যদি কেনিয়াতে দেখেন, তারা করলো কি, যদিও শব্দটা আমাদের দেশে খুব আনপপুলার, শান্তি কমিটি গঠন করলো, সব রাজনৈতিক দল মিলে তারা নিজেরাই দায়িত্ব নিল যে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করবো। বা আপনি ঘানাতে দেখেন লাস্ট ইলেকশনে আকরা অ্যাকর্ড বললো যে আকরাতে শান্তির মধ্যে নির্বাচন হবে, সবগুলো রাজনৈতিক দল বললো, সবগুলোর
যারা ওই আসনের প্রার্থী তারা সাইন করলো যে আমরা যে কোনো সংঘর্ষ হলে আমরা এটা করব, আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি দেবো না। সেই জায়গাগুলোতে সরকারের রোল রাখতে পারতো। সরকার শুধু হাপিত্তেশ করছে, পুলিশ নিচ্ছে। আসলে তো রাজনৈতিক দলের সব এই সাপোর্ট ছাড়া এবং ইলেকশনে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা কঠিন হবে। আইটি এক্সপার্টদের ইনক্লুড করা ছাড়া, বিধিমালা পরিবর্তন ছাড়া, সিরিয়াস ক্যাম্পেইন ছাড়া সেটা মুশকিল হবে। তা আপনি ঘানার মতো দেশ, যদি আপনি কেনিয়ার মতো দেশ এটা করতে পারে, আপনি তো সেই আলোচনা করছেন না। আপনার এআইকে কীভাবে কমব্যাট করেন সেটা করছেন না। তাহলে আপনি নিজেই লাস্ট আপনার একটা প্রশ্ন, যদি আমি শিক্ষক এই জন্য টাস্ক করতে চাই, ছাত্র সংসদ নির্বাচন, গুপ্ত রাজনীতি এবং এটা, এই যে আপনি জামাতের দেখেন যে একটা ইলেকশনের মাধ্যমে তাদের আমাদের আমির নির্ধারিত হলো। আমি খুব রেসপেক্টফুলি বলতে চাই, দ্যার আর সো মেনি পজিটিভস অ্যাবাউট জামাত, বাট আই ওয়াজ ভেরি হোপফুল যে তারা ওপেন ইলেকশন সিস্টেম ডিক্লেয়ার করবে। আমাদের ডেটটা মনে থাকে বোধহয় গত 15 দিন, অক্টোবরের 9 থেকে 20 বোধহয় এরকম ভোট হয়েছে। একজন ইলেকশন কমিশনার ছিলেন, উনি অ্যানাউন্স করে দিলেন যে, আমি খুব পজিটিভলি কথাটা বলছি, যে তারা তো গণতন্ত্রের কথা বলে দলের মধ্যে, যে একদম সঠিক সিস্টেমে নির্বাচিত হয়। ফার্স্ট হয়েছেন আমাদের জামাতের এই মুহূর্তে, যে কিন্তু সেকেন্ড থার্ড কে হয়েছেন ওটা আবার বললো না, কোথায় বা ভোটটা হলো সেটা হলো না। তার মানে এক ধরনের রাগ ঢাক, এক ধরনের সিস্টেম, এই রাজনীতি থেকে কিন্তু বেরোতে হবে। আজকে যে তরুণদের সাপোর্টের কথা আপনি বলছেন, এই সাপোর্ট কিন্তু চিরস্থায়ী নয়। বা আপনি যে 8-9 হাজার তরুণকে ভোটের মাঠে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, প্রত্যেকটা বক্তব্যে থাকছে অমুক ডাকসু জিতেছি, ডাকসু জিতেছি। গ্রামের মানুষ বা ভোটাররা আদতে এটা কত পার্টুক আপনাকে ইনফ্লুয়েন্স করবে? আপনি 5% ভোটকে বিএনপির 40 বা 45 বা 50% ভোটের সাথে কিভাবে নিয়ে যাবেন? এটা শর্ট টার্ম ন্যারেটিভস দিয়ে আসলে হবে না। জামাত তো আবার বলবে যে বিএনপি তো নিয়মিত কাউন্সিলও করে না, সম্মেলনটাও করে না। আমি তো বিএনপি সেন্ট্রাল কমিটি নিয়মিত অবশ্যই কবে মিটিং সর্বশেষ করেছে সেটাও তো বলতে পারবেন না। করব, কিন্তু আপনি তো বিএনপিকে কাউন্টার ন্যারেটিভ দাঁড় করাচ্ছেন যে গণতন্ত্রের চর্চা বলে। আবার আরেকটাও ঠিক, হয়তো অ্যাপোলো ভাই ইজ দ্য রাইট পারসন টু রিপ্লাই টু দিস, বাট কিছু কিছু জায়গায় যে বিএনপি বার করেনি তা না, কিন্তু জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে আমি দু একটা জায়গায় আমি দেখেছি যে ভোটও হয়েছে। কিন্তু আপনি তো বলছেন যে আমি গণতন্ত্রের মধ্যে এটা করছি। লাস্ট এই কথাটা বলে শেষ করি আমি, সেটা হচ্ছে এই যে গুপ্ত রাজনীতি যে আমদানি হলো আমাদের রাজনীতির মধ্যে এবং সমস্ত দলের মধ্যে যে একটা অবিশ্বাস তৈরি করা হলো। যেহেতু আপনারা দুজন, জাহাঙ্গীরনগরের একটা স্টোরি 30 সেকেন্ডে বলি। জাহাঙ্গীরনগরের একটা বাম সংগঠনের প্রধান আমাকে বলছে যে স্যার কি করবো আর বলেন, দুঃখের কথা আমার যে সেক্রেটারি সে যে শিবির করতো আমি জানতাম না। এটা বাম সংগঠনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক। এবং আপনিও কিন্তু একটা জিনিস ঠেলে দিলেন আলোচনা, যে বিএনপির মধ্যে শিবির আছে কিনা, এনসিপির মধ্যে শিবির আছে কিনা। এই জিনিসটা তো জামাতের জন্য কোনো পজিটিভ জিনিস না। রাজনীতি মুক্তভাবে করতে হবে। কারা কারা ভোটার আছে আমার লিস্ট থাকবে, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, সবখানে। এক টার্মে আপনি সেটাখানে পার পেয়েছেন গুপ্ত রাজনীতি করে, কিন্তু সেকেন্ড থার্ড টার্মে, ওই জন্য বলছি শর্ট টার্ম ন্যারেটিভ তৈরি করে কোনো রকম বুঝিয়ে বাজিয়ে একটা নির্বাচন আপনি করতে পারেন, বাট লং টার্মে এটা ভালো ফলাফল বয়ে আসবে বলে আমার মনে হয় না। একে ওয়াহিদুজ্জামান। ধন্যবাদ। আমি নির্বাচন কমিশনের ওই অংশটা থেকে আসি। এআই জেনারেটেড ভিডিও, ডিপফেক ভিডিও এবার অত্যন্ত ডিস্টার্বিং হবে আগামী নির্বাচনে, এবং সোশ্যাল মিডিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে যদি এটাকে ঠিকমতো নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে নির্বাচনের অনেক ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে, এবং এটা আমরা তাদেরকে ইনফর্ম করেছি। সমস্যা যেটা হচ্ছে যে ওনারা এগুলোকে পাত্তা দিচ্ছেন না। ওনারা মানে কি, সরকার আর ইলেকশন কমিশন? সরকার, ডেফিনেটলি সরকার। ইলেকশন কমিশনের যদি বলেন নির্বাচন করার দায়িত্ব তারা বলে দিতে পারে, কিন্তু মাঠ পর্যায়ে এটা সরকারের বিভিন্ন অ্যাপারেটাস তারা বাস্তবায়ন করবে, তাই না? সরকারের আন্তরিকতা হবে এখানে। এখন রিসেন্টলি যেটা ঘটলো, বিএনপির অনেক নেতা এবং ছাত্র দলের অনেক নেতাদের ফেসবুক আইডি এগুলো হ্যাক করা হলো এবং ডিসেবল করে দেওয়া হলো। দেখুন, এই কাজটা আমরা তো পরে বের করলাম এটা ভারত থেকে হয়েছে। যে পেজটাকে ব্যবহার করা হয়েছে সেই পেজটা একসময় আওয়ামী লীগপন্থী বিভিন্ন পোস্টে দিত, এবং দেখা যাচ্ছে যে অ্যাডমিন সবাই ভারতে অবস্থান করছে। এখন আমরা মেটা কর্তৃপক্ষের কাছে সরাসরি যোগাযোগ করে এটার সলিউশন করলাম। এই কাজটা তো করার কথা ছিল আসলে সরকারের। আরো অনেক ধরনের ফেক নিউজ আসছে,
মিস ইনফরমেশন ছড়াচ্ছে। দেখেন, প্রধান উপদেষ্টার একটা ওনার একটা ফ্যাক্ট চেকার একটা একটা পেজ টিম আছে। করেছেন। হ্যাঁ, টিমও আছে। আবার দেখেন, একটা টিম আছে হচ্ছে প্রেস কাউন্সিলের একটা টিম আছে, ফারুক ওয়াসিফ একটা টিম করেছে। আমি আজ পর্যন্ত বিএনপির এগেনস্টে একটা ফেক নিউজ হয়েছে, সেই ফেক নিউজটা ওনারা ডিবাঙ্ক করেছেন, একটা এক্সাম্পল আমি পাইনি। জামাতেরটা করেছে, এনসিপিরটা করেছে, সরকারেরটা করেছে, বিএনপির একটাও ফেক নিউজ ওনারা ডিবাঙ্ক করে নাই। এটা আমাদেরকে করতে হয়েছে কোথায় যোগাযোগ করে? মেটা কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করে বা গুগলের সাথে সরাসরি যোগাযোগ করে। ইলেকশনের সময় এটা আরো কঠিন হয়ে যাবে, তাই না? তো এই জন্য বলছি যে ওনারা হয় ইচ্ছা করে এটা হতে দিচ্ছেন, অথবা ওনারা এটা বুঝতে পারছেন না যে এটা কোন দিকে যেতে পারে। আচ্ছা, আর যে কথাগুলো এখানে আলোচনা করেছেন, এটা একটা কথা আছে যে মানুষকে কিছুদিন বোকা বানিয়ে রাখা যায়, সবসময় বোকা বানিয়ে রাখা যায় না। এখন এই যে যেভাবে ওনারা নির্বাচনে জিততে চাচ্ছেন, নির্বাচনে দেখেন ওনারা নিজেরাও কিন্তু জানেন যে ওনারা এই বিরোধী দলে যাওয়ার সংগ্রাম করছেন। আর না হলে কেন বলবেন যে সরকারি দল থেকে 2 জন থাকবে, কর্ম কমিশন সচিব বলে বিরোধী দল থেকে 3 জন থাকবে। তার মানে ওনারা ধরে নিচ্ছেন যে আমি বিরোধী দলে যেহেতু যাব, ওইখান থেকে 3 জন লাগবে, তাই না? যেমন এই জামায়াত ইসলামী, তারা একসময় ধানের শীষ নিয়ে নির্বাচন করেছে না 2018 সালে? এই মাত্র গত নির্বাচনে ধানের শীষ নিয়ে করেছে। এখন তারা সংগ্রাম করছে যে জোটবদ্ধ হয়ে নির্বাচন করলে প্রতীক, নিজের দলীয় প্রতীকে নির্বাচন করতে হবে, জোটের প্রতীকে নির্বাচন করা যাবে না। কাজেই সংস্কার প্রস্তাবগুলো, এগুলো বাস্তবায়নের ব্যাপারে বিএনপি ততটুকুই সিরিয়াস যতটুকু তারা বাস্তবায়ন করতে পারবে। জামায়াতে ইসলামী বা এনসিপি তারা একটা কমিটমেন্ট দিতে যাচ্ছে, কিন্তু যদি তারা সরকারি দলে যায় এর একটাও বাস্তবায়ন করবেন না। ওই একটা এক্সাম্পল দিয়ে আমি আপনাকে বলতে চাই যে তারা 2018 সালে ধানের শীষে নির্বাচন করেছে, জোটের প্রতীকে তারা নির্বাচন করেছে। এই শফিক সাহেব নির্বাচন করেছেন, এই তায়ের সাহেব নির্বাচন করেছেন, গোলাম পারওয়ার নির্বাচন করেছেন ধানের শীষে। এখন তারা বলছেন যে না, জোটের প্রতীকে নির্বাচন করা যাবে না, দলীয় প্রতীকে নির্বাচন করতে হবে, আরপিও সংশোধন করে নতুন আরপিও দিতে হবে। আরপিও যেহেতু বাতিল করছে, এখন তারা আবার এটা নিয়ে সমালোচনা করছেন, আরপিও কেন বাতিল করলেন? উনারা তো সরকারি দল হয়ে বসে আছেন, উনাদের আত্মবিশ্বাস এত কম থাকলে তো হবে না। রাজনীতি করতে আসছেন তো একদিনের জন্য, আর গুপ্ত রাজনীতি, এইটাই জামাত ইসলামের সবচেয়ে বড় সমস্যা। তাদেরকে তো একটা দল মেনটেন করতে হয় না, তাদের জামাত ইসলামীর পাশাপাশি আওয়ামী লীগের ভিতর নিজের লোক ঢুকায় রাখতে হয়, বিএনপির ভিতর নিজের লোক ঢুকায় রাখতে হয়, তারপরে হচ্ছে কমিউনিস্ট পার্টিগুলোর ভিতরে মানে কি বলে বাম রাজনৈতিক দলগুলোর ভিতরে নিজেদের লোক ঢুকায় রাখতে হয়। এটা একটা জটিল বিষয় না? এই জন্যই দেখবেন এত বছর যাবৎ তারা দল তৈরি করেছে, তারা এত বছর যাবৎ রাজনীতি করছে, কিন্তু বিএনপির সহায়তা একবারই শুধুমাত্র তারা সরকারের অংশীদার হতে পেরেছে, এছাড়া আর পারে নাই। আর সরকারের বিষয়ে আমি যেটা বলবো, ওনারা এখন বিভিন্ন রকমের দেন দরবার করার চেষ্টা করছেন বিএনপির সাথে বা এই আনঅফিসিয়াল চ্যানেলে, যে এই যে সরকারের পক্ষ থেকে আনঅফিসিয়াল চ্যানেলে বিএনপির সাথে যোগাযোগ করা হচ্ছে যে একটি রাজনৈতিক দলের তরুণ নেতাদের মধ্যে থেকে যারা এখন বর্তমান সরকারে রয়েছেন, তাদের মধ্যে থেকে 1-2 জনকে যেন সরকারে রাখা হয়, বেশ কয়েকজনকে যেন এমপি করা হয়। তার মানে তাহলে ওনারা যদি মনে করেন যে এরা মন্ত্রী হওয়ার যোগ্য, রাষ্ট্র চালানোর যোগ্য, তাহলে আমার একটা প্রশ্ন, ডক্টর ইউনূস নিজে কেন ওনার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকে এই ছাত্রদের মধ্য থেকে, এই নেতাদের মধ্য থেকে 5 জনকে ডাইরেক্টর নিয়োগ দিচ্ছেন না? ওখানে আরো যারা উপদেষ্টা আছেন, শিল্পপতি উপদেষ্টা ফজল সাহেব আছেন, উনি কেন ওনার প্রতিষ্ঠানে 2 জনকে ডাইরেক্টর হিসেবে নিয়োগ দিচ্ছেন না, যদি এতই ওনারা যোগ্য মনে করেন? তার মানে হচ্ছে বাস্তবে ওনারা এদেরকে যোগ্য মনে করেন না। মনে করলে তার নিজের প্রতিষ্ঠানে চাকরি দিতেন। একজন ভালো এক্সিকিউটিভ আমি না রেখে আরেকজনকে দিয়ে দেব নাকি? এটা অ্যাকচুয়ালি পরবর্তী সরকারকে একটা ঝামেলার মধ্যে ফেলার একটা মানে এটা একটা চিন্তা ভাবনা। এমন সংস্কার প্রস্তাব থেকে শুরু করে যেদিকে আমি দেখি না, প্রত্যেকটার ভিতরে এই ধরনের আমি সমস্যাগুলো দেখতে পাচ্ছি। যাই হোক,
এর বাইরে আমি আর যে কথাগুলো বলতে চাই সেটা হচ্ছে অ্যাপেল, আমি জাস্ট টানাই আপনি শেষ করেন, জাস্ট আমার মনে হয় 2 মিনিট সময়ের মধ্যে শেষ করতে হবে আপনার কথাগুলো। ওকে, Thank you. আমি 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 যে কথাটা আর একটু যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে দেশ যদি এই মুহূর্তে নির্বাচনের দিকে না যায় তাহলে সমস্যাটা শুধুমাত্র কিন্তু সরকারের হবে না, সারা দেশবাসীর হবে, সবগুলো রাজনৈতিক দলের হবে। বিএনপি দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে তারা অভ্যস্ত, তারা দীর্ঘদিন অপেক্ষা করে অভ্যস্ত, তারা দীর্ঘদিন অপেক্ষা করেও নিজের দলকে টিকিয়ে রেখেছে, নিজের দলের নেতাদেরকে অন্য দলের ভেতর ঢুকিয়ে গুপ্ত রাজনীতি করাতে হয় নাই, এবং তারা আন্দোলন সংগ্রাম করে জেল খেটে তারা একটা অভিজ্ঞতা অর্জন করেছে। যদি এই ধরনের কোনো সংকট আসে বিএনপি কিন্তু ঠিকই এটাকে মোকাবেলা করতে পারবে, এটার সাথে কপ করতে পারবে। কিন্তু যারা এখন সরকারে আছেন তারা এটাকে মোকাবেলা করতে পারবেন কিনা এইটা আপনারা নিজেরা চিন্তা করে দেখবেন। এবং যারা এই যে গুপ্ত রাজনীতি থেকে প্রকাশ্য রাজনীতিতে এসেছেন, আপনারা আবার কোন সমস্যার মধ্যে পড়বেন সেটা আপনারা চিন্তা করে দেখবেন। বিএনপিতে তারা দীর্ঘ 17 বছর মার খেয়েছে, আমরা দেশ থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছি, মামলা খেটে জেলে গিয়েছি, আমাদের অনেক সহকর্মী গুম হয়ে গিয়েছে, খুন হয়ে গিয়েছে, হাত পা হারিয়েছে, চোখ হারিয়েছে। আমরা জানি এই কষ্টটা, আমরা জানি, এটা আমরা সহ্য করতে পারবো। আপনারা কিভাবে এটা হ্যান্ডেল করবেন এটা আপনারা চিন্তা করবেন। কাজেই আমি বলবো এই ধরনের কোনো অনিশ্চয়তার মধ্যে না গিয়ে সরকার যেন দ্রুত নির্বাচনের দিকে যায়। ধন্যবাদ। ডক্টর মোহাম্মদ, আমি ওই জায়গাটা, ছোট্ট করে just হ্যাঁ, করে দিবেন। যেখানে শেষ করলাম ওইটাই বলি যে আসলে সরকার তালগোল পাকিয়ে ফেলেছে, এবং যেটা প্রথমে আমি বলেছিলাম যে মনে হচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে ইচ্ছা করে করছে কিনা, যে টাইম বাই করা হচ্ছে কিনা, সেই খেলাটা আসলে বন্ধ করতে হবে, বা তালগোল পাকানোটা বন্ধ করতে হবে, এবং নভেম্বরের মধ্যেই এটা বন্ধ করতে হবে। আরেকটি হচ্ছে যে আপনি এই নির্বাচনকে আশঙ্কার মধ্যে নিজে যদি ফেলে দেন, রাষ্ট্রের যে ক্ষতি হবে, অর্থনীতি ইতিমধ্যেই ক্ষতির মধ্যে আছে, আমাদের গ্রোথ রেট কম, যে জন্য আন্দোলন হলো, আনএমপ্লয়মেন্ট বেড়ে যাচ্ছে, দারিদ্র্যের হার বেড়ে যাচ্ছে, সব দিক থেকে এমন একটা জায়গায় আপনি দেশকে নিয়ে যাওয়া, নিশ্চয়ই সরকার নিয়ে যাবে না যা ক্ষতি পুষিয়ে ওটা সম্ভব হয় না, এবং এই উপদেষ্টাদের কিন্তু সেই দায়িত্ব নিতে হবে এই ধরনের ইনকনসিস্টেন্সির জন্য। খুঁজে পাবেন তো ইদানিং যেটা দেখতে পাচ্ছি আমি, আরো কিছু সমন্বয়হীনতাও কিন্তু তৈরি হচ্ছে সরকারের মধ্যে, যেটাও কিন্তু খুব মানে খুবই দুঃখজনক, এবং সেটা কাটিয়ে উঠতে হবে। আমরা মনে হয় সব কিছু মিলে আমাদের ফেব্রুয়ারির পরে নির্বাচনে যাওয়ার সুযোগ নেই, এবং যত ধরনের আশঙ্কা আছে এটা আসলে সরকারের নেতৃত্বে দূরীভূত হতে হবে। এরকম করে রাজনৈতিক দলগুলোর কোর্টে বল ঠেলে দিলে সেটি একটা অযোগ্য সরকার বলে এই সরকারকে মানুষ তখন ট্রিট করবে। অ্যাপেলে কি আর কিছু যোগ করবেন 30 সেকেন্ডসে? না, না, আমি এইটুকু আবার এই কথাটাই বলবো যে অনিশ্চয়তা যেটুকু তৈরি হয়েছে এটা সরকারের মাধ্যমে হয়েছে, সরকারের পক্ষ থেকে হয়েছে, সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে হয়েছে। সো এটা রাজনৈতিক দলকে সমাধানের দায়িত্ব না দিয়ে সরকারকেই সমাধান করতে হবে, যেহেতু এই সমস্যাটা ওনারাই তৈরি করেছেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ মিস্টার এ কে মহিতুজ্জামান এবং ডক্টর আব্দুল্লাহ মামুন। দর্শক, কথা হচ্ছিল নির্বাচন নিয়ে এবং বিএনপির যে মনোনয়ন ঘোষণা করা হলো সেই মনোনয়ন নিয়ে। পরিস্থিতিটা কিছুটা ঘোলাটে, এবং এটা ঘোলাটে করেছে বা অনিশ্চয়তা যেটা তৈরি হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে, ওনারা বলছেন যে সেটা সরকারেরই দায় এবং সরকারকেই আসলে এটা সমাধান করতে হবে। ওনারা দুজনেই বলছেন যে নির্বাচনটা বাংলাদেশের জন্য জরুরি, এটা আমরা সবাই, বাংলাদেশের প্রতিটি নাগরিক বোঝেন, এমনকি যারা নির্বাচনী প্রক্রিয়ার বাইরে আছেন, বাইরে রেখে দেওয়া হয়েছে, তারাও বলছেন যে নির্বাচনটা কিন্তু বাংলাদেশের জন্য জরুরি। এর বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, সমাজ সব কিছুর জন্য জরুরি। কিন্তু একই সঙ্গে এটাও একটু যোগ করে রাখা দরকার যে সেই নির্বাচনটা যেন একটা ভালো নির্বাচন হয়, সেই নির্বাচনটা যেন একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এবং শান্তিপূর্ণ নির্বাচন হয়, এটাও জরুরি। কারণ শান্তিপূর্ণ নির্বাচন এবারে নির্বাচনের জন্য সম্ভবত সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে, যেটা প্রফেসর ইউনূস বারবার বলবার চেষ্টা করছেন। কিন্তু কেন তিনি এতদিন পরে বলছেন, যদি এর আগে একবার বলেছিলেন কয়েক মাস আগে যে ব্যালট বাক্স ছিনতাই হয়ে যাবে, পুলিশ তৈরি হয়নি, পুলিশ কেন এতদিনে তৈরি হলো না, সেটা কিন্তু আমাদের বোধের বাইরে নয়। অবশ্য উনি 17ই অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দাঁড়িয়েও কিন্তু একবার বলেছিলেন যে আসুন আমরা পুলিশ ছাড়াই নির্বাচন করি। আমরা কেন পারবো না? আমরা এই সনদে স্বাক্ষর করতে পারলাম,
নির্বাচন কেন করতে পারবো না? কিন্তু সনদে স্বাক্ষর করবার পরে আমরা দেখলাম যে বড় রাজনৈতিক দল, সবচেয়ে বড় রাজনৈতিক দল অভিযোগ তুলেছে যে সরকার এবং কমিশন জনগণের সঙ্গে প্রতারণা করেছে। আমরা এই প্রতারণা থেকে, সরকারের প্রতারণা বা যে কোনো রাজনৈতিক দলের প্রতারণা থেকে আমাদের মুক্তিটা খুব জরুরি। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, সবার জন্য শুভকামনা।